শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। আইনজীবী আলিফ হত্যা তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য। এরপরে জানিয়ে দেব রাখাইনে পশ্চিমাঞ্চলে কমান্ডের সদর দপ্তর দখল করল আরাকান আর্মি। এরপরে জানিয়ে দেব এ দেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই, মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এরপরে জানিয়ে দেব রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি আসবে না, মন্তব্য করেছেন উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব আশ্বস্ত করেছি বাংলাদেশ জঙ্গিবাদ মাথাছাড়া দেবে না, মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনজীবী আলিফ হত্যা তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য। রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কন সংগঠন চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর ঘিরে আদালত প্রাঙ্গণের সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটি। কমিটির প্রধান সাবেক মহানগর পিপিএ আইনজীবী আব্দুল ছাত্তার জেলা আইনজীবী সমিতির নেতাদের কাছে এই সুপারিশ করেন এবং তিনি তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এর আগে কমিটির সদস্য সচিব সহ 4 সদস্য অব্যাহতি চেয়েছেন। এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান আব্দুল ছাত্তার বলেন, আদালত প্রাঙ্গণের সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবী হত্যার ঘটনার পর সমিতির পক্ষ থেকে 10 নভেম্বর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। 15 নভেম্বর রিপোর্ট দিতে বলা হয়। এর মধ্যে সদস্য সচিব 4 জন পদত্যাগ করেছেন। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যে 7টি মামলা হয়েছে। এই ঘটনায় সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকতে পারে। পুলিশের মাইক দিয়ে প্রিজন ভ্যানে থাকা অবস্থায় চিন্ময় বক্তব্য দিয়েছিলেন। 1 ঘন্টার মধ্যে মামলা নকল নেওয়ার ঘটনাও ঘটেছে। এমন অবস্থায় এই ঘটনা সাধারণ কেউ তদন্ত করলে হবে বলে মনে করছে না। একজন জেলা ও দায়রা জজ প্রথম পর্যায়ে বিচারক দিয়ে আলোচিত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা উচিত। এই কারণে সর্বশেষ গত বৃহস্পতিবার আমি নিজেই এই তদন্ত কার্যক্রম থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছি। প্রসঙ্গত রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত 26 নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়াও পুলিশের ওপর হামলা কাজে বাধবান এবং আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরো 6টি মামলা দায়ের করা হয়। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় এ পর্যন্ত পুলিশ 11 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্য নামের 3 আসামিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাখাইনে পশ্চিমাঞ্চলে কমান্ডের সদর দপ্তর দখল করল আরাকান আর্মি। 2 মাসেরও বেশি সময় ধরে চলা হামলার পর মিয়ানমারের রাখাইন রাজ্যের আন শহরে সরকারি দলের ওয়েস্টার্ন কমান্ডের সদর দপ্তর দখল করে নিয়েছে আরাকান আর্মি। শুক্রবার 20 ডিসেম্বর রাতে আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে 2 সপ্তাহের তীব্র লড়াইয়ের পর পশ্চিমাঞ্চলের সামরিক কমান্ডের পতন ঘটেছে। আগস্টের শুরুতে রাষ্ট্রদ্রোহ অ্যালায়েন্সের গুরুত্বপূর্ণ অঙ্গ আরাকান আর্মি উত্তরাঞ্চলের শান রাজ্যের রাজধানী শাওলিতে নর্থ ইস্টার্ন কমান্ডো দখল করে। এরপর থেকে 14টি সামরিক কমান্ডো দখলে নেয় তারা। এগুলোর মধ্যে জান্তার রাখাইনের শক্ত ক্ষতি হয় পশ্চিমাঞ্চলের সামরিক কমান্ডো। আরাকান আর্মির মুখপাত্র খয়িং মুখা মিয়ানমারের সংবাদ মাধ্যমে ইরাবো থেকে বলেন, রাখাইনের ডেপুটি কমান্ডার জান্তা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল থাও থুন ও চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও থানকে আটক করা হয়েছে। তবে জান্তা বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। কিছু সরকারি সেনাঘাঁটি থেকে পালিয়ে গেছে। থোকা বলেন, জান্তার যুদ্ধ বিমান ওই এলাকায় বোমা ফেলেছে। আমাদের সেনারা পলায়নত সরকারি সেনাদেরও ধাওয়া করছে। চলতি সপ্তাহে সরকারের অনেক সেনা পরিসর আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছেন। আরাকান আর্মির একটি ভিডিওতে বিপুল সংখ্যক জান্তা সেনাকে সাদা পতাকা নিয়ে আত্মসমর্পণ করতে দেখা গেছে। বৃহস্পতিবার আরাকান আর্মির আরেকটি ভিডিওতে দেখা গেছে কমান্ডাররা পালিয়ে যাওয়ার পর জান্তা বিমান হামলার সময় সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে। আরাকান আর্মি গত বছরের নভেম্বর রাখাইন রাজ্যে হামলা শুরু করে এবং তখন যে রাজ্যের 17টি ইউনিয়নের মধ্যে 12টি এবং প্রতিবেশী চীন রাজ্যের পালানেতে টাউনশিপ সম্পূর্ণ দখল করে নিয়েছে। দক্ষিণাঞ্চল রাখাইন রাজ্যের গোয়া শহরের লড়াই অব্যাহত রয়েছে। এদেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই, মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান বলেন, এদেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই, সবাই দেশের গর্বিত নাগরিক। সম্মেলনের নেতাকর্মীদের আগামী বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। শনিবার 21 ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভারতের উদ্দেশ্যে জামায়াত ইসলামের আমির বলেন, আমাদের আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, আপনাদের চেহারাটা আয়নায় দেখবেন। আপনারা যাদের মাইনরিটি বলেন তাদের সাথে কি আচরণ করেন। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে আসবো না। যুগ যুগ ধরে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এদেশের মানুষ তো প্রমাণ করেছে। ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব, সেই সঙ্গে বৈষম্যকে নির্বিচারে পাঠিয়ে দেব। আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক। আমরা চাই ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ। সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে মিছিল এসে সম্মেলন স্থল লোকে লোকারণ্য হয়। আয়োজকদের দাবি 30,000 মানুষ এই সম্মেলনে যোগ দিয়েছে। উল্লেখ্য, স্বাধীনতার 53 বছর মৌলভীবাজারে উন্মুক্ত স্থানে হাজারো কর্মী সমর্থকদের অংশগ্রহণ এরকম কোন সম্মেলন হয়নি। প্রথমবারের মতো খোলা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো।
রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারের শান্তি আসবে না, মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আসবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার ব্যাংককে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গেরপাংশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। থাই পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত মিয়ানমার সংক্রান্ত আনুষ্ঠানিক পরামর্শ সভার সাইডলাইনে দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে মিলিত হন। পরামর্শ সভায় বাংলাদেশ, চীন, ভারত, লাও, পিডিআর, মিয়ানমার ও থাইল্যান্ডের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা যোগ দেন। তৌহিদ মিয়ানমারের রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপত্তা প্রত্যাবর্তন প্রত্যাশার জন্য একটি বিস্তৃত রোডম্যাপের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গাদের জন্য পরিস্থিতি ক্রমশ অনিশ্চিত হয়ে পড়া রাখাইন রাজ্যে শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের গুরুত্ব তুলে ধরেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গার প্রত্যাবাসনের পর রাখাইন রাজ্যে আসীনের সদস্য দেশগুলোতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে পারে। রোহিঙ্গাদের টেকসই প্রবর্তনের জন্য তাদের কর্মসংস্থান ও জীবিকা সহায়তা প্রদানে অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে তালিকাভুক্ত করার আহ্বান জানান তিনি। তৌহিদ বলেন, আঞ্চলিক নিরাপত্তার ওপর রোহিঙ্গা সংকট ইতিমধ্যে মারাত্মক প্রভাব ফেলেছে এবং বেশি দিন চলতে দেখলে এটি আরো প্রকট হবে। থাই পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আলোচনার অংশগ্রহণের জন্য বাংলাদেশের উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গঠনমূলক আলোচনায় সন্তোষ প্রকাশ করেন। তারা অকপট সহযোগীদের মতামত ও পরামর্শ আদান প্রদানের জন্য এ ধরনের আনুষ্ঠানিক সংলাপের গুরুত্ব স্বীকার করেন। তারা বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র উপদেষ্টা এবং থাই পররাষ্ট্রমন্ত্রী একমত পোষণ করেন যে বিদ্যমান ব্যবধান কমাতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপনের জন্য মিয়ানমারে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন। থাই পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের চাহিদা অনুযায়ী রেঙ্গুন ও চট্টগ্রাম বন্দরের মধ্যে উপকূলীয় শিপিং ব্যবস্থা চালু করতে বাংলাদেশের সমর্থন কামনা করে। থাই মন্ত্রী বাংলাদেশের সঙ্গে মৎস্য খাতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বিমস্টেককে আঞ্চলিক খাদ্য নিরাপত্তায় অবদান রাখতে থাইল্যান্ডের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। উপদেষ্টা তৌহিদ হোসেন আগামী বছরের দ্বিতীয় বর্ষের ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন আয়োজনে থাইল্যান্ডের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান। বাংলাদেশের ব্যাংকের তথ্যের বরাদ দিয়ে উপদেষ্টা তৌহিদ সাম্প্রতিক মাসগুলোতে থাইল্যান্ডে বাংলাদেশি নাগরিকদের ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশিদের জন্য ভিসা পদ্ধতি আরো সহজীকরণের পথে খুঁজ বের করতে থাই কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। সরকারি পাসপোর্ট বিরোধীদের জন্য ভিসা সুবিধা 19 ডিসেম্বর 2024 কার্যকর রয়েছে বলে তারা উল্লেখ করেন। আশ্বস্ত করছি, বাংলাদেশের জঙ্গিবাদ মাথাছাড়া দেবে না, মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের জঙ্গিবাদ মাথাছাড়া দেবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ব্রিটিশ সময়কে দ্য ইউনিটকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। বাংলাদেশের জঙ্গিবাদদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন, আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশের জঙ্গিবাদ মাথাছাড়া দেবে না। তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। এই তরুণেরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে। এটা শুধু একটি দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না। বাংলাদেশে যা করেছে এটি তার একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দ্য ইউনিকেট 2024 সালের বর্ষসেবা খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেয় ব্রিটিশ সময়টিকা। 2025 সালের নির্বাচন আয়োজনের পর কি করবেন এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম। আমি প্যারিসে ছিলাম, সেখান থেকে আমাকে আনা হয়েছে অন্য কিছু করার জন্য। সুতরাং আমি আবার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি সারা জীবন ধরে করেছি। আর তরুণরাও এটিকে ভালোবাসবে। সুতরাং আমি আবার সেখানে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের উচিত তরুণ তরুণীদের প্রতি মনোযোগ দেওয়া, বিশেষ করে তরুণীদের ওপর। তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তরুণ তরুণীদের ওপর মনোযোগ দেওয়া উচিত যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। তাদের সুযোগ এসেছে এবং সক্ষমতাও রয়েছে। অভ্যুত্থানকে নেতৃত্ব দেওয়ার 3 তরুণের বর্তমান আমার ক্যাবিনেটে আছেন। তারা দুর্দান্ত কাজ করছে। এই তরুণেরা গত শব্দটির তরুণ নয়, তারা এই শব্দাধীর। তারা অন্যদের সক্ষমতার সক্ষম।